নমস্কার। সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন ভারতীয় প্রজাতন্ত্রের ১১তম রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের জীবনী। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম 15 অক্টোবর 1931 থেকে 27 জুলাই 2015 ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের ১১শ রাষ্ট্রপতি। 2002 থেকে 2007 পর্যন্ত কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসাবে। পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কালামের জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি MIT থেকে পড়াশোনা করেছিলেন। এরপর 40 বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন DRDO ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ISRO বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশ যানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অব ইন্ডিয়া বলা হয়। 1998 সালে পোখরান-2 পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল 1974 সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা। 2002 সালে কালাম তৎকালীন শাসক দল ভারতীয় জনতা পার্টি ও বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 5 বছর এই পদে আসীন থাকার পর তিনি শিক্ষাবিদ, লেখক ও জনসেবকের সাধারণ জীবন বেছে নেন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম 1971 সালের 15 অক্টোবর বৃহস্পতিবার ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক এবং মাতা ওসিয়াম্মা ছিলেন গৃহবধূ। তার পিতা রামেশ্বরম ও অধুনা বিলুপ্ত ধনুষ্কড়ির মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করতেন। কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব। অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়। বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করবার পর পিতাকে সাহায্য করবার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয়। বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র, কিন্তু তিনি ছিলেন বুদ্ধিদীপ্ত ও কঠোর পরিশ্রমী ছাত্র। তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল। ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশোনা করতেন ও অঙ্ক কষতেন। রামনাথপুরম স্কোয়াজ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করবার পর কালাম তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন। 1954 সালে তিনি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক হন। পাঠ্যক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়েছিলেন। পরবর্তীকালে 4 বছর ওই বিষয় অধ্যয়ন করে নষ্ট করবার জন্য তিনি আক্ষেপ করতেন। 1955 সালে তিনি মাদ্রাজে অধুনা চেন্নাই চলে আসেন। এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি বিমান প্রযুক্তি শিক্ষা করেন। একটি সিনিয়র ক্লাস প্রজেক্টে কাজ করবার সময় শিক্ষা প্রতিষ্ঠানের ডিন তার কাজে অগ্রগতি না দেখে অসন্তুষ্ট হন। তিনি ভয় দেখান 3 দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বৃত্তি প্রত্যাহার করে নেওয়া হবে। কালাম 3 দিনেই কাজ শেষ করলেন। তা দেখে ডিন খুশি হন। পরে তিনি কালামকে লিখেছিলেন, আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। তোমাকে এমন সময়ের মধ্যে কাজ শেষ করতে বলেছিলাম যা করা খুব শক্ত। তিনি অল্পের জন্য যোদ্ধা পাইলট হওয়ার সুযোগ হারান। উক্ত পরীক্ষায় ভারতীয় বিমান বাহিনীর 8 জন কর্মীর দরকার ছিল। তিনি পরীক্ষায় নবম হয়েছিলেন। তিনি 1960 সালে স্নাতক সম্পূর্ণ করবার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে তিনি একটি ছোট ওভারক্রাফটের নকশা তৈরি করে তার কর্মজীবন শুরু করলেন। কালাম ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন।
1969 সালে আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন। সেখানে তিনি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যান SLV-3 প্রকল্প পরিচালক ছিলেন, যা 1980 সালের জুলাইয়ের রোহিণী কৃত্রিম উপগ্রহকে তার কক্ষপথ স্থাপন করে। কালাম 1965 সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় স্বাধীনভাবে একটি বর্ধমান রকেট প্রকল্পের কাজ শুরু করেন। 1969 সালে তিনি সরকারে অনুমোদন লাভ করেন এবং আরও কয়েকজন প্রকৌশলীকে নিয়ে এই প্রোগ্রামের ব্যাপ্তি ঘটান। তিনি 1963 থেকে 1964 সালে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার, গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এবং ওয়ালস্পো ফ্লাইট ফ্যাসিলিটি পরিদর্শন করেন। তিনি 1970 থেকে 1990 সালের মাঝে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV এবং SLV-3 গড়ার চেষ্টা করেন। তিনি এই কাজে সফল হয়েছিলেন। 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই সোমবার মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময় সন্ধ্যা 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধ্যা ভারতীয় প্রমাণ সময় 7:45 নাগাদ তার মৃত্যু ঘটে। কালামের মৃতদেহ ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গৌহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি C-130 হারকিউলিস বিমানে নতুন দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং 3 বাহিনীর প্রধান কালামের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতীয় পতাকায় ঢেকে কালামের দেহ 10 রাজাজি মার্গে তার দিল্লির বাসস্থানে নিয়ে যাওয়া হলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারত সরকার প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যুতে তার সম্মানে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন যে কালামের মৃত্যু দেশের বিজ্ঞান জগতে এক অপূরণীয় ক্ষতি, কারণ তিনি ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ও পথ দেখিয়েছিলেন। 14 দলাই লামা কালামের মৃত্যুতে শোক জ্ঞাপন ও প্রার্থনা করে বলেন যে কালাম শুধুমাত্র একজন বৈজ্ঞানিক, শিক্ষাবিদ বা রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নিপাট ভদ্রলোক, সরল ও বিনয়ী। ভুটান সরকার দেশের পতাকা অর্ধনমিত রাখার ও 1000টি বাতি প্রজ্বলনের নির্দেশ দেয় এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে কালামকে ভারতীয় জনগণের রাষ্ট্রপতি বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি সুসিলো বম্বাং ইউথোওনো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং কালামের প্রতি সম্মান জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।